হুম। সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একজন বেশ জ্যেষ্ঠ কূটনীতিকের সাথে কফি খাওয়ার একটা সুযোগ হয়েছিল আমার। মানে এমন একজন ব্যক্তি যিনি মাত্র কয়েক বছর আগেও এই ট্রান্স আটলান্টিক বন্ড বা আটলান্টিকের দুই পাড়ের সম্পর্ক নিয়ে এমন গভীর একটা শ্রদ্ধার সাথে কথা বলতেন, যা আসলে সাধারণত দীর্ঘ প্রতীক্ষিত ঘরে ফেরার ক্ষেত্রেই দেখা যায়। হ্যাঁ, আমার মনে আছে ২০২১ সালের দিকে যখন জো বাইডেন ইংল্যান্ডের ওই গ্রামাঞ্চলে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে আমেরিকা ইজ ব্যাক বা আমেরিকা ফিরে এসেছে, তখন তো এই কর্মকর্তাই ওই ট্রাম্পীয় দুঃস্বপ্নের অবসানে সবচেয়ে আগে সেলিব্রেট করেছিলেন। মানে তিনি নাকি তার ডেস্কে হোয়াইট হাউসে তোলা নিজের একটা বাঁধাই করা ছবিও রাখতেন। একদম, যেটাকে তিনি বলতেন সুবুদ্ধির প্রত্যাবর্তন। কিন্তু গত সপ্তাহে যখন তার সাথে আমার দেখা হলো, দেখলাম ওই ছবিটি আর তার ডেস্কে নেই। এর বদলে তিনি প্রথমেই যা করলেন তা হলো নিজের পকেট থেকে একটা সস্তা প্লাস্টিকের বার্নার ফোন, মানে ওই যে অস্থায়ী ফোনগুলো থাকে না, সেরকম একটা ফোন বের করে অত্যন্ত অভ্যস্ত আর একটা নৈরাশ্যবাদী ভঙ্গিতে আমাদের মাঝখানে টেবিলের উপর রাখলেন। তিনি ওই সাধারণ মূল্যবোধ বা যৌথ নিয়তি এসব নিয়ে কোনো কথাই বললেন না। তো তার মানে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। পুরোপুরি। বরং তিনি চেয়ারে একদম এলিয়ে পড়ে আমাকে জানালেন যে আজকাল ওয়াশিংটনে ভ্রমণ করাটা তার কাছে কোনো উচ্চ পর্যায়ের কূটনৈতিক মিশন বলে মনে হয় না। এটা বরং তার কাছে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতোই বেশি মনে হয়। মানে তিনি জানেন যে তাকে যেতে হবে, কিন্তু তিনি এটাও জানেন যে এতে ব্যথা লাগবে। আর তিনি এখন নাকি ভাবতে শুরু করেছেন যে এই দাঁতটি আদৌ বাঁচিয়ে রাখার যোগ্য কিনা। ওয়াও, মানে এই তুলনাটা আসলেই সাংঘাতিক। হ্যাঁ, আর আমাকে যা সবচেয়ে বেশি অবাক করেছিল তা কিন্তু কেবল তার ক্লান্তি নয়, বরং তার একসময়ের সবচেয়ে কাছের মিত্র সম্পর্কে বর্ণনা দেয়ার সেই সম্পূর্ণ আবেগহীন আর একটা বিচ্ছিন্ন ভঙ্গি। তিনি জানালেন কিভাবে তার সহকর্মীরা এখন মার্কিন কর্মকর্তাদের সাথে একা বৈঠক করতে একদম অস্বীকৃতি জানান। তারা সর্বদা জোড়ায় জোড়ায় যাওয়ার উপর জোর দেন। একটু দাঁড়ান, জোড়ায় জোড়ায় যাওয়ার এই প্রোটোকলটা তো একসময় তারা শুধুমাত্র মস্কো বা বেজিংয়ের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করত, তাই না? ঠিক তাই। আর এরপর তিনি তার ট্যাবলেটে এমন একটা চার্ট দেখালেন যা ভূরাজনৈতিকভাবে একটা বিশাল ধাক্কার মতো মনে হলো। একটা একেবারে নতুন জরিপে দেখা যাচ্ছে যে ইউরোপের বেশিরভাগ মানুষ এখন চীনের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকেই তাদের নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে। এটা কিন্তু একটা বিশাল শিফট। মানে আমেরিকা ফিরে এসেছে সেই উদ্দীপ্ত আশাবাদ থেকে শুরু করে এই বার্নার ফোন, বয়কট ইউএসএ অ্যাপ আর তিক্ত বাণিজ্য সমর্পণের এই যে ভূদৃশ্য, এই আকস্মিক আর হিমশীতল পরিবর্তন আমাদের সামনে এমন একটা প্রশ্ন রেখে যায় যা মাত্র ১৮ মাস আগেও কেউ কল্পনাও করতে পারেনি। একদমই তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মূলত এটাই বোঝার চেষ্টা করব। আমরা এখানে কেবল কোনো রাজনৈতিক বিবাদ বা সাময়িক উত্তেজনা প্রশমনের দৃশ্য দেখছি না। আমরা মূলত শতাব্দী প্রাচীন এক রোম্যান্সের একটা ক্লিনিক্যাল মৃত্যু বা চূড়ান্ত মৃত্যুর সাক্ষী হচ্ছি। তাহলে কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোট এমন একটা পর্যায়ে নেমে এলো যাকে কূটনীতিকরা এখন অ্যাবিউসিভ রিলেশনশিপ বা নিপীড়নমূলক সম্পর্ক বলে আখ্যা দিচ্ছেন? আর কেনই বা ইউরোপ শেষমেশ এমন একটা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে টেবিলের ওই চেয়ারটা শূন্যই থেকে যাবে? তো ওই ব্রাসেলসের কূটনীতিক বার্নার ফোন ব্যবহারের দৃশ্যটি দিয়েই শুরু করা যাক। মানে একজন উচ্চপদস্থ কর্মচারী কেন নিজের মিত্র দেশের রাজধানীতে যাওয়ার সময় নিজের ব্যক্তিগত ফোন সাথে রাখতে ভয় পাচ্ছেন? এটা তো আর স্নায়ুযুদ্ধের গুপ্তচর বৃত্তির কোনো গল্প নয়। না, এটা আসলে গুপ্তচর বৃত্তির চেয়েও অনেক বড় আর কাঠামোগত একটা বিষয়। এটা হলো প্রযুক্তিগত আর আইনি এখতিয়ার নিয়ে এক ভয়াবহ লড়াইয়ের সরাসরি ফলাফল। দেখুন, ইউরোপীয় নীতি নির্ধারকরা যখন ওই বৃহৎ টেক কোম্পানিগুলোর অ্যালগোরিদম নিয়ন্ত্রণ আর বাজার একচেটিয়া হওয়া রোধ করতে আইন প্রণয়নের চেষ্টা করেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে তাদের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর একটা সরাসরি আক্রমণ হিসেবে ধরে নেয়। তারা ডিজিটাল কর আরোপের হুমকিও দিয়েছিল। রাইট। এবং ইউরোপীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে লবিং করার জন্য তাদের দূতাবাসগুলোকে রীতিমতো নির্দেশ দেয়। কিন্তু বিষয়টা শুধু লবিং বা সাধারণ রাজনৈতিক কূটতর্কের মধ্যেই থেমে থাকেনি। তাহলে আর কি হয়েছিল? মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আর অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল, যাকে সংক্ষেপে ওএফসি বলে, তারা এমন একটা পদক্ষেপ নিয়েছিল যা সত্যি অভাবনীয় ছিল।
তারা সরাসরি ইউরোপীয় নিয়ন্ত্রকদের ওপর নিষেধাজ্ঞা আর ভিসা বাতিল আরোপ করে। থিওরি ব্রিটেন এবং অন্যান্য পর্যবেক্ষক গোষ্ঠীর কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়। আচ্ছা, একটু থামুন, আমি ব্যাপারটা ঠিক মেলাতে পারছি না। আমেরিকার একটা অভ্যন্তরীণ নিয়ন্ত্রক সংস্থা কিভাবে ইউরোপের মাটিতে বসে থাকা একজন উচ্চপদস্থ কর্মকর্তার দৈনন্দিন জীবন অচল করে দিতে পারে? এখানে আসলে বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্যের আসল মেকানিজমটা বোঝা যায়। মানে ওএফএসির এই নিষেধাজ্ঞার পদ্ধতিটা অত্যন্ত নিখুঁত। যখন একজন ইউরোপীয় নিয়ন্ত্রক এই নিষেধাজ্ঞার আওতায় পড়েন, তখন শুধু যে তিনি আমেরিকায় যেতে পারেন না তা কিন্তু নয়। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, বিশেষ করে এই যে সুইফট মেসেজিং সিস্টেম আর গ্লোবাল ক্লিয়ারিং হাউসগুলো, এগুলো তো মূলত ডলারে লেনদেন করে, তাই না? হ্যাঁ, এগুলো তো মার্কিন প্রভাব বলয়ের মধ্যেই থাকে। ঠিক। ফলে সেই কর্মকর্তার ব্যক্তিগত ক্রেডিট কার্ড স্বয়ংক্রিয়ভাবে অকেজো হয়ে যায়। ডলারে লেনদেন করা যে কোনো প্রযুক্তি কোম্পানি বা ব্যাংক বাধ্য হয়ে তাদের অ্যাকাউন্ট জব্দ করে দেয়। মাই গড, মানে কোনো সামরিক শক্তি প্রয়োগ ছাড়াই কেবল বিশ্ব অর্থনীতিতে নিজেদের মুদ্রার অবস্থানকে ব্যবহার করে তারা একেবারে মিত্রদেশের আইন প্রণেতাদের পঙ্গু করে দিচ্ছে। এটা তো তাহলে আর সাধারণ কোনো বাণিজ্য বিরোধ রইল না। একদমই না। এটা সরাসরি অন্য একটা মহাদেশের আইনি সার্বভৌমত্বকে গলা টিপে ধরার মতো অবস্থা। আর এই চরম অসহায়ত্ব থেকেই ইউরোপ আসলে হাড়ে হাড়ে টের পায় যে তাদের বর্তমান আন্তর্জাতিক আইনি কাঠামো সম্পূর্ণ অপর্যাপ্ত। দীর্ঘদিনের এই সাপ্লাই চেইন আর মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরতা কতটা বিপজ্জনক হতে পারে, ইউরোপের শিল্পখাত সেটা বুঝতে পারে। আর এই উপলব্ধি থেকেই তো ইউ ডেটা অ্যাক্ট এবং ডেটা গভর্নেন্স অ্যাক্টের মতো নতুন আইনগুলোর জন্ম, তাই না? রাইট। কিন্তু এই আইনগুলো আসলে কিভাবে কাজ করে? মানে তারা তো আর চাইলেই রাতারাতি গুগল বা অ্যামাজনকে ইউরোপ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। না না, তারা বের করে দিচ্ছে না, বরং তারা ডেটার ওপর ক্ষমতার যে ভরকেন্দ্র সেটা পরিবর্তন করছে। আগে ডেটার মালিকানা নিয়ে একটা অস্পষ্টতা ছিল, সেটা দূর করে ইউরোপ এখন ডিজিটাল বা ডেটা সার্বভৌমত্ব নিশ্চিত করছে। যেমন ধরুন ইন্টারনেট অফ থিংস বা আইওটি ডিভাইসের কথা। আচ্ছা। আপনি হয়তো কারখানার জন্য একটা স্মার্ট মেশিন কিনলেন। আগে সেই মেশিনের ডেটা সরাসরি চলে যেত প্রস্তুতকারক কোম্পানির সার্ভারে, যা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্লাউডে সেভ করা থাকত। নতুন আইনে স্পষ্ট বলা হচ্ছে ব্যবহারকারীর সেই ডেটার ওপর পূর্ণ অধিকার থাকবে। মানে আমি চাইলে আমার ডেটা অন্য কোথাও নিয়ে যেতে পারবো? একদম। আপনি যদি একটা ক্লাউড পরিষেবা থেকে অন্য ক্লাউডে যেতে চান, আগে এই টেক কোম্পানিগুলো নানাভাবে বাধা দিত বা ডেটা আটকে রাখত, ভেন্ডার লক-ইন আর কি। নতুন আইনে এটা সম্পূর্ণ অবৈধ। ও আচ্ছা, তার মানে তারা ডেটা আটকে রাখার পথটা চিরতরে বন্ধ করছে। কিন্তু এই যে এআই কন্টিনেন্ট অ্যাকশন প্ল্যান বা ইউরো এইচপিসি সুপার কম্পিউটিং উদ্যোগের মতো বিশাল বিশাল সব প্রজেক্টের কথা শোনা যাচ্ছে, এগুলো দিয়ে তারা আসলে দীর্ঘমেয়াদে কি অর্জন করতে চাইছে? ইউরোপীয় ইউনিয়ন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর এই যুগে যে ডেটা নিয়ন্ত্রণ করবে সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। তাই তারা বিশাল সব এআই ফ্যাক্টরি সুবিধা তৈরি করছে, যাতে ইউরোপীয় স্টার্টআপগুলো নিজস্ব পরিবেশে বেড়ে উঠতে পারে। পাশাপাশি তারা গায়া এক্স এবং ক্যাটেনা এক্স নামে সম্পূর্ণ নতুন কিছু ইকোসিস্টেম তৈরি করছে। এই ক্যাটেনা এক্সের বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা দরকার। ইউরোপ বলছে তারা ওপেন স্ট্র্যাটেজিক অটোনমি বা উন্মুক্ত কৌশলগত স্বায়ত্তশাসন নীতি অনুসরণ করবে, কিন্তু আমার কাছে এই ধারণাটি কিছুটা স্ববিরোধী মনে হচ্ছে। কেন স্ববিরোধী মনে হচ্ছে? মানে একদিকে আপনি বলছেন বৈশ্বিক বাজার উন্মুক্তে থাকবে, আবার অন্যদিকে আপনি বাইরের প্রযুক্তিগত নির্ভরতা থেকে মুক্ত থাকার জন্য ফায়ারওয়াল বা ডিজিটাল দুর্গ বানাচ্ছেন। একই সাথে দরজা খোলা রেখে আবার দুর্গ বানানো, এটা কিভাবে সম্ভব? প্রশ্নটা যৌক্তিক, তবে এটা আসলে স্ববিরোধী নয়, বরং ডেটা আদান প্রদানের মেকানিজম বা পদ্ধতি পরিবর্তনের একটা নতুন মডেল। ক্যাটেনা এক্স কীভাবে কাজ করে তা একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। ধরুন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW, তাদের তো শত শত ক্ষুদ্র যন্ত্রাংশ সরবরাহকারীর সাথে প্রতিনিয়ত ডেটা আদান প্রদান করতে হয়। হ্যাঁ, লজিস্টিক্স মেনটেন করার জন্য। রাইট। তো আগেই কাজের জন্য তাদের অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা গুগলের মতো কোনো একক কোম্পানির সেন্ট্রালাইজ সার্ভারের উপর নির্ভর করতে হতো, যেখানে সেই থার্ড পার্টি কোম্পানিটির ওই ডেটার উপর একটা প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ থাকত। বুঝতে পেরেছি, মানে মধ্যস্থতাকারী হিসাবে ওই মার্কিন টেক জায়েন্টরা মাঝখানে বসে থাকত। ঠিক তাই। কিন্তু ক্যাটেনা এক্স কোনো একক কোম্পানির মালিকানাধীন ক্লাউড নয়। এটা একটা বিকেন্দ্রীকৃত
বা ডিসেন্ট্রালাইজড ডেটা স্পেস। এটা অনেকটা একটা হাইওয়ের মতো, যেখানে সবাই যাতায়াত করতে পারে, কিন্তু ওই হাইওয়েটির কোনো একজন ব্যক্তিগত মালিক নেই যে যখন খুশি টোল বসিয়ে দেবে বা রাস্তা বন্ধ করে দেবে। ও, চমৎকার একটা তুলনা। হ্যাঁ, এখানে সরবরাহকারী এবং ব্যবহারকারী উভয়েরই সার্বভৌমাধিকার বজায় থাকে এবং কেউ কাউকে লক ইন বা আটকে রাখতে পারে না। ডিজিটাল দুর্গ বা ডেটা ফায়ারওয়াল তৈরির এই বিষয়টা এখন একদম পরিষ্কার হলো। কিন্তু সমস্যা তো কেবল ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ নেই। আপনি যদি একটা নিখুঁত ডেটা ইকোসিস্টেম তৈরিও করেন, কিন্তু আপনার ফিজিক্যাল ক্যাবল, ব্যাটারি বা খনিজ পদার্থের সাপ্লাই চেইন যদি অন্য কোনো দেশের নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেই ডিজিটাল দুর্গের তো আসলে কোনো মূল্যই নেই। একদম সঠিক পয়েন্ট। তো এই পশ্চিমা নির্ভরতার ভয়াবহ পরিণতি অনুধাবন করার পর ইউরোপ কি তাদের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে? অবশ্যই, এবং এই পরিবর্তনের স্কেল বা মাত্রাটা বিশাল। ইউরোপ এখন আটলান্টিকের দিক থেকে চোখ সরিয়ে পুরোপুরি এশিয়া এবং আফ্রিকার দিকে তাকাচ্ছে। গ্লোবাল গেটওয়ে নামের একটা উদ্যোগের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৩০০ বিলিয়ন ইউরো বিনিয়োগের একটা মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। ৩০০ বিলিয়ন ইউরো, এটা তো বিশাল ব্যাপার। বাস্তবে এই বিনিয়োগগুলো ঠিক কোথায় আর কিভাবে হচ্ছে? যেমন ধরুন, আফ্রিকায় স্বাস্থ্য খাতের স্থিতিশীলতা আর টিকাদানের জন্য তারা ১,১৫ মিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লজিস্টিক্যাল পরিবর্তনটি হচ্ছে ইউরো আফ্রিকা গেটওয়ে কেবল। এটা কি ওই সাবমারিন কেবল প্রজেক্টটা? হ্যাঁ, এটা সমুদ্রের তলদেশ দিয়ে স্থাপিত একটা বিশাল ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক, যা মূলত দুই মহাদেশের মধ্যে সম্পূর্ণ নিজস্ব এবং নিরাপদ ডেটা প্রবাহ নিশ্চিত করবে। কেউ চাইলেই এর সংযোগ কাটতে পারবে না। এছাড়াও ল্যাটিন আমেরিকায় বেলা 2 প্রকল্পের মাধ্যমে নিরাপদ ডিজিটাল সংযোগ স্থাপন করা হচ্ছে। এমনকি সেন্ট্রাল এশিয়ায় পরিবহন আর ডিজিটাল সংযোগেও তারা নজর দিচ্ছে। তবে এই নতুন ভূ-রাজনৈতিক সমীকরণে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় দিকটি মনে হচ্ছে চীনের অবস্থান। মানে, পশ্চিমা জোটগুলোর পুরনো আখ্যানে তো সাধারণত চীনকে একটা কৌশলগত প্রতিপক্ষ হিসাবেই চিত্রিত করা হতো। কিন্তু ইউরোপের এই নতুন রোডম্যাপে চীনকে কোনো হুমকি বা আগ্রাসী শক্তি হিসাবে দেখা হচ্ছে না, তাই না? একদম সঠিক পর্যবেক্ষণ। ইউরোপীয় ইউনিয়ন এখন চীনকে পারস্পরিক উন্নয়ন ও স্থিতিশীলতার বৃদ্ধির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ভরযোগ্য এবং শক্তিশালী অর্থনৈতিক অংশীদার হিসেবে বিবেচনা করছে। এটা কিন্তু একটা বিশাল শিফট। অবশ্যই, এশিয়ার এই সুদৃঢ় ম্যানুফ্যাকচারিং হাব বা উৎপাদন কেন্দ্রগুলোর সাথে একীভূত হওয়ার মাধ্যমে ইউরোপ মূলত তাদের পশ্চিমা নির্ভরতা কমিয়ে আনছে। চীনের স্থিতিশীল সাপ্লাই চেইন, তাদের উন্নত উৎপাদন সক্ষমতা আর বিশাল প্রযুক্তিগত অবকাঠামো ইউরোপের জন্য একটা বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়। মানচিত্রের এই বিশাল পরিবর্তনের ফলে ইউরোপ কি মূলত একদিকের নির্ভরতা কমিয়ে অন্য একটা শক্তির উপর নির্ভরশীল হচ্ছে না? মানে, তারা ওয়াশিংটনের প্রভাব থেকে বেরিয়ে বেইজিং বা এশিয়ার ওপর নির্ভর করছে। এতে তাদের নিজেদের অটোনমি বা স্বায়ত্তশাসন কিভাবে নিশ্চিত হচ্ছে? এখানেই আসলে এই অংশীদারিত্বের সংজ্ঞায় পরিবর্তন এসেছে। ইউরোপ এখন আর একক কোনো দেশের উপর নির্ভর করছে না, বরং তারা এমন একটা বহুমুখী জালের মতো সাপ্লাই চেইন তৈরি করছে যেখানে কোনো একক কেন্দ্র নেই। চীনের সাথে তাদের এই অংশীদারিত্ব কোনো জবরদস্তিমূলক কাঠামোর ওপর দাঁড়িয়ে নেই। আচ্ছা। এটা সম্পূর্ণ সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরশীল। একইভাবে ইন্দোনেশিয়ার সাথে তাদের জাস্ট এনার্জি ট্রানজিশন পার্টনারশিপ বা ১৬তম দফার বাণিজ্য আলোচনা প্রমাণ করে যে ইউরোপ এখন এমন একটা মডেল তৈরি করছে যেখানে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের কারণে হঠাৎ করে তাদের অর্থনীতি স্থবির হয়ে পড়বে না। অর্থনীতি এবং সাপ্লাই চেইনের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে সফট পাওয়ার বা অর্থনৈতিক কূটনীতিতে ইউরোপ নিজেদের খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি তখনই অর্থবহ হবে যখন তাদের নিজস্ব ভৌত নিরাপত্তা বা সামরিক সুরক্ষা সুনিশ্চিত থাকবে। মিলিটারি পাওয়ার। হ্যাঁ, আটলান্টিকের অপার পারের মিত্রদের ওপর আস্থার অভাব ইউরোপকে তাদের ওই ঐতিহ্যবাহী সফট পাওয়ার থেকে বেরিয়ে এসে হার্ড পাওয়ার বা সামরিক স্বনির্ভরতার দিকে ধাবিত করেছে, তাই তো? এবং সামরিক খাতে এই পরিবর্তনটি সম্ভবত সবচেয়ে বেশি কাঠামোগত।
আর গভীর। এখানে পার্মানেন্ট স্ট্রাকচার্ড কোঅপারেশন বা পেসকো এর কথা বলা যায়। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের 25টি সদস্য রাষ্ট্র প্রথমবারের মতো আইনিভাবে বাধ্যবাধকতামূলক সামরিক সহযোগিতায় যুক্ত হয়েছে। 2017 সালের শেষের দিকে শুরু হওয়া এই উদ্যোগ বর্তমানে 74টি সক্রিয় সামরিক প্রজেক্টে রূপ নিয়েছে। কিন্তু তো প্র্যাকটিক্যালি চিন্তা করুন, ইউরোপের 25টি ভিন্ন দেশের 25 ধরনের সেনাবাহিনী, ফরাসিরা এক ভাষায় কথা বলে, জার্মানরা আর এক ভাষায় কমান্ড দেয়, তাদের সামরিক সরঞ্জাম আলাদা, ট্যাঙ্কের যন্ত্রাংশ আলাদা, রেডিও ফ্রিকোয়েন্সি আলাদা, এমনকি বুলেটের সাইজও সবসময় এক হয় না। হ্যাঁ, এটা একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। ঠিক। তো এই অবস্থায় নেদারল্যান্ডসের নেতৃত্বে যে মিলিটারি সেনজেন গড়ার উদ্যোগ চলছে, যার মাধ্যমে ইউরোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাসপোর্ট বা চেকিং ছাড়াই দ্রুত সৈন্য ও সামরিক সরঞ্জাম স্থানান্তর করার কথা বলা হচ্ছে, এটা রাতারাতি কিভাবে বাস্তবায়িত হবে? আসলে রাতারাতি কিছুই হচ্ছে না, আর তারা সেটা আশাও করছে না। পেসকো ঠিক এই লজিস্টিক্যাল দুঃস্বপ্ন সমাধানের জন্যই ধাপে ধাপে কাজ করছে। উদাহরণস্বরূপ ফ্রান্সের নেতৃত্বে অ্যাসর নামক একটা প্রজেক্টের কথা বলি। অ্যাসর এটা কি করে? এটা মূলত একটা সফটওয়্যার ডিফাইন্ড রেডিও যোগাযোগ ব্যবস্থা। এই 25টি দেশের ভিন্ন ভিন্ন রেডিও হার্ডওয়্যার থাকলেও এই নির্দিষ্ট সফটওয়্যার আর্কিটেকচারের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে একে অপরের সাথে একদম নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবে। ও আচ্ছা, তার মানে তারা হার্ডওয়্যার বদলানোর বদলে যোগাযোগের জন্য একটা অভিন্ন সফটওয়্যার লেয়ার তৈরি করছে। ঠিক ধরেছেন। এর পাশাপাশি বিশাল সব লজিস্টিক হাব তৈরি হচ্ছে। U4 ক্রক নামে একটা ক্রাইসিস রেসপন্স ফোর্স গঠন করা হচ্ছে, যা যে কোনো জরুরি অবস্থায় দ্রুত মোতায়েন করা সম্ভব। আপনি যদি দেখেন, আগে ইউরোপের 80% প্রতিরক্ষা চুক্তি শুধুমাত্র জাতীয় পর্যায়ে হতো। মানে জার্মানি নিজেদের জন্য অস্ত্র কিনত, ফ্রান্স নিজেদের জন্য। রাইট। কিন্তু এখন ইউরোপিয়ান ডিফেন্স এজেন্সি এবং কোঅর্ডিনেটেড অ্যানুয়াল রিভিউ অন ডিফেন্স, যাকে কার্ড বলা হয়, এগুলোর মাধ্যমে এই দেশগুলো ধীরে ধীরে তাদের সামরিক মানদণ্ড একীভূত করছে। আর সাপ্লাই চেইনের ক্ষেত্রেও তো তারা বিশাল বিনিয়োগ করছে বলে শুনলাম। হ্যাঁ, সামরিক সরঞ্জাম আর ভবিষ্যৎ প্রযুক্তির সাপ্লাই চেইন সুরক্ষিত করতে জার্মানির হেইডেতে নর্থভোল্ট ব্যাটারি কারখানায় প্রায় 902 মিলিয়ন ইউরোর একটা বিশাল ভর্তুকি দেয়া হয়েছে। এছাড়াও মহাকাশভিত্তিক আগাম সতর্কতা আর মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার জন্য টুইস্টেড প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। বাপরে, এই প্রজেক্টগুলোর মেকানিজম খেয়াল করলে দেখা যায় তারা আর বাইরে থেকে সামরিক সরঞ্জাম কেনার ওপর নির্ভর করতে চাইছে না। একদমই না। তারা নিজেদের কারখানায় নিজেদের প্রযুক্তিতে অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে বদ্ধপরিকর। আর তাদের লক্ষ্য হল 2026 থেকে 2030 সালের মধ্যে এই একীভূত সামরিক কাঠামো একটা চূড়ান্ত রূপ লাভ করবে। তো আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, ওই ব্রাসেলসের জ্যেষ্ঠ কূটনীতিকের ডেস্কে সরিয়ে ফেলা ছবি আর তার পকেটের বার্নার ফোন দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেখান থেকে আজকের এই 74টি পেসকো সামরিক প্রজেক্ট, ক্যাটেনা এক্সের ডেটা ফায়ারওয়াল আর আফ্রিকা ও চীনের সাথে শক্তিশালী অংশীদারিত্বের এই যে বিশাল বিনিয়োগ, পুরো চিত্রটা আসলে প্রমাণ করে যে ইউরোপীয় ইউনিয়ন তার চিরায়ত আটলান্টিক নির্ভরতা থেকে বেরিয়ে এসে একটা সম্পূর্ণ স্বাধীন আর স্বয়ংসম্পূর্ণ ভূ-রাজনৈতিক সত্তায় রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, কারণ বিশ্বব্যবস্থা ওই একক কেন্দ্রিক অবস্থা থেকে চিরতরে সরে গিয়ে এখন একটা বহুমুখী বা মাল্টিপোলার কাঠামোতে প্রবেশ করেছে। আর এই নতুন ব্যবস্থায় টিকে থাকার একমাত্র উপায় হল নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা আর বৈশ্বিক অংশীদারিত্বের বহুমুখীকরণ। আমাদের এই গভীর আলোচনা শেষে যে চরম সত্যটি উন্মোচিত হয় তা হল, ভবিষ্যতের পৃথিবীতে পরাশক্তি হওয়ার সংজ্ঞা আর কেবল এই বিষয়ের উপর নির্ভর করবে না যে কার সামরিক বাহিনী কত বড়, বরং পরাশক্তি তারাই হবে যারা এই বহুমুখী আর অনিশ্চিত বিশ্বে পুরনো কোনো মিত্রের করুণা বা মর্জির উপর নির্ভর না করে সম্পূর্ণ স্বাধীন এবং সবচেয়ে স্থিতিশীল একটা গ্লোবাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা টিকিয়ে রাখতে পারবে। ইউরোপ ঠিক সেই পথেই হাঁটছে।